আমার নাম অর্পিতা আর আমার বয়স 22 বছর। আমার বিয়ে হওয়া প্রায় 4 বছর হয়ে গেছে আর আমি নিজের শ্বশুরবাড়িতে খুব খুশিতে আছি। আমার শ্বশুরবাড়িতে খুব বেশি লোক ছিল না, শুধু আমার স্বামী আর শ্বশুর ছিল। আমার বিয়ের 6 মাস আগেই আমার শাশুড়ি মারা গেছেন। আমার স্বামী নিজের বাবা মায়ের একমাত্র ছেলে, এই কারণে শাশুড়ির মৃত্যুর পরে বাড়ি একদমই ফাঁকা হয়ে যায়। কেননা আমার স্বামী আর শ্বশুর দুজনেই কাজে চলে যাওয়ার পরে বাড়ি একদম ফাঁকা থাকতো। আর যখন তারা কাজ থেকে ফিরে আসতো তখন তাদের জন্য বাড়িতে খাবার রান্না করে দেওয়ার মতো কেউই থাকতো না। এই কারণেই আমার শ্বশুর নিজের ছেলের বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে মেয়ের খোঁজ শুরু করেন। একদিন আমার বাবার এক বন্ধু আমার জন্য সঞ্জয়ের সম্বন্ধ নিয়ে আসে। আমার বাবা ছেলের ব্যাপারে সব কিছু শুনে খুব খুশি হয়ে গেছিল। তাই বাবা নিজের বন্ধুকে বলে দিয়েছিল যে সে আজকেই বাড়িতে গিয়ে এই ব্যাপারে সবার সঙ্গে কথা বলবে। সেই দিন সন্ধ্যাবেলা আমরা সবাই রাতের খাবার খাচ্ছিলাম। তখন বাবা আমার সম্বন্ধের ব্যাপার আমার মাকে বলল আর হাসি মুখে আমার দিকে দেখতে লাগলো। আমার বাবা মা এই সম্বন্ধ নিয়ে খুব খুশি ছিল যে শ্বশুরবাড়িতে বেশি মানুষ নেই, তাই আমার কোনো অসুবিধা হবে না, আমি অনেক সমস্যা থেকে বেঁচে যাব। এটাই ভেবে বাবা মা খুব খুশি ছিল। এরপরে একদিন বাবার বন্ধুর সাথে বাবা এবং মা ছেলে দেখতে গেল। এর কয়েকদিন পরেই ছেলের বাবা এবং ছেলে আমাকে দেখতে এলো আর সেদিনই আমার বাবা মা আমার সম্বন্ধ ঠিক করে দিল। 1 সপ্তাহ পরেই আমার বিয়ে সঞ্জয়ের সাথে খুব সাধারণভাবে হয়ে গেল। কেননা আমার শ্বশুর আমার বাবাকে বিয়ে ঠিক করার সময়ই বলে দিয়েছিল যে তাদের কোনো ধরনেরই কোনো যৌতুক চাই না আর বিয়েও যেন সাধারণভাবে হয়, কেননা সে বিয়েতে ফালতু খরচার বিরুদ্ধে। এটা সত্যিই যে আমার শ্বশুর আর স্বামী খুব ভালো ছিল, আর সবচেয়ে ভালো ব্যাপার এটাই ছিল যে আমার শ্বশুর রান্না করতে খুব ভালোবাসত। স্বামী আর শ্বশুর কাজে যাওয়ার পরে বাড়িতে আমি একাই থাকতাম। এই কারণে নিজের একাকিত্ব দূর করার জন্য বিভিন্ন ধরনের খাবার বানাতাম, বই পড়তাম আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে থাকতাম। বাড়িঘর চকচকে তকতকে দেখে আমার স্বামী আর শ্বশুর আমার উপরে খুব খুশি হতো। ছুটির দিনে আমার শ্বশুর নিজেই খাবার রান্না করত, না হলে আমাকে রান্নার কাজে সাহায্য করতো আর বলতো যে তুমি তো প্রতিদিনই খাবার রান্না করো, তাই আজকে তোমার রান্না করার থেকে ছুটি। আমি তো তার কথাতে খুব খুশি হতাম, কেননা এখানেও আমার এত খেয়াল রাখার মতো লোক আছে। কেউ যদি এই কথাটা শুনতো বা দেখতো তাহলে তার আমার ভাগ্যের উপর জ্বলন অনুভব হতো। তাই হয়তো আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম। এভাবেই কিছু সময় পার হয়ে গেল আর আমার স্বামী একটা নতুন ব্যবসা শুরু করলো, যার কারণে ওকে প্রায়ই অন্য শহরে যেতে হতো। আমার শ্বশুর খুব ভালো ছিল, এই কারণে আমার কখনোই কোনো সমস্যা হতো না আর আমি খুশি খুশি স্বামীকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিতাম। এভাবেই সংসার চলতে লাগলো আর কয়েক মাস পরে আমার শ্বশুরের রিটায়ারমেন্ট হয়ে গেল। এখন সে বাড়িতেই থাকতো আর তাই খাবার সে নিজেই রান্না করতে থাকতো। কিন্তু একবার যখন আমার স্বামী শহরে গেল তখন আমার কাছেও করার মতো কোনো কাজ ছিল না। তাই আমি আমার শ্বশুরকে বললাম যে আমি খাবার বানাচ্ছি, কিন্তু আমার শ্বশুর রাজি হচ্ছিল না আর বলছিল যে খাবার তো আমিই বানাবো। তাই আমিও চুপ হয়ে গেলাম, কেননা তাকে না বলতে খারাপ লাগছিল। যাই হোক, শ্বশুর নিজেই খাবার রান্না করলো আর আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আর অবাক করার ব্যাপার এটা ছিল যে আমি শুতেই ঘুমিয়ে গেলাম। আমি এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন আমার কাপড়ে সাদা চিটচিটে কিছু লেগে থাকতে দেখলাম। এই ব্যাপারটা নিয়ে আমি না তো কারোর সঙ্গে কথা বলেছি আর না তো আমার এইরকম চিন্তাভাবনা ছিল, কিন্তু এই জিনিসটা নিয়ে আমি খুব অস্বস্তিতে থাকতে শুরু করলাম। এখন প্রায়ই এরকম হতে থাকলো। যেদিন আমি খাবার বানাতাম সেদিন আমার এত তাড়াতাড়ি কখনোই ঘুম আসতো না। এটা আমার ছোটোবেলার অভ্যাস ছিল, আমার সবসময় ঘুমানোর অনেকক্ষণ পরেই ঘুম আসতো, কিন্তু যখন শ্বশুরের রান্না করা খাবার খেতাম তখনই ঘুম চলে আসতো। এখন সমস্যা এটাই ছিল যে আমি এই ব্যাপারে স্বামীর সাথে কথাও বলতে পারতাম না, কেননা কোনো মানুষই নিজের বাবার সম্বন্ধে এই ধরনের নোংরা অভিযোগ শুনতে পারে না। আর ও হয়তো আমার উপরেই উল্টো অভিযোগ লাগিয়ে দিত। বাড়িতে আর কেউই ছিল না আর আমি নিজের বাবা মাকে এই কথাটা বলে টেনশনে ফেলতে চাইতাম না, কিন্তু আমি টেনশনে থাকতে লাগলাম আর শ্বশুরের থেকে বাঁচার চেষ্টা করতে লাগলাম। কিন্তু স্বামী সারাদিন বাড়িতে থাকতো না, কিন্তু সে সারাদিনই বাড়িতে থাকতো। এই কারণে আমার তার সঙ্গে কথা বলতেই হতো আর সে সবসময় আমাকে নিজের আশেপাশে রাখতে চাইতো, যেটা আগে তো আমার অদ্ভুত লাগতো না, কিন্তু এখন আমার এই সব কিছু ভালো লাগতো না। এই কারণে আমি চেষ্টা করতাম যাতে তার সামনে আমাকে না যেতে হয়। এই কারণে আমি বাহানা করে প্রায়ই বাজারে চলে যেতাম, কিন্তু ফিরে আমাকে বাড়িতেই আসতে হতো। আর এক বাড়িতে থেকে এটা সম্ভব ছিল না যে আমি তার থেকে অনেক দূরে যেতে পারবো। এরপরে একদিন তো অসম্ভবই হয়ে গেল। শ্বশুর আমার স্বামীকে জবরদস্তি অন্য শহরে পাঠিয়ে দিল। সে বলল, যা গিয়ে কাজ জোগাড় করে আন। তখন আমার স্বামী বলতে থাকলো যে সেখানে কোনো কাজ নেই,
কিন্তু আমার শ্বশুর ওকে কথা শুনিয়ে দিল যে, তুই কি জানিস কাজ কিভাবে আদায় করতে হয়? বারবার গিয়ে কাজ খুঁজতে হয় আর অফিসের চক্কর লাগাতে হয়, তবে গিয়ে কাজ হাতে আসে। বাধ্য হয়ে আমার স্বামী অন্য শহরে চলে গেল। আর আমার স্বামীর যাওয়ার সাথে সাথে তার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল, যেন তার হৃদয়ের অনেক বাসনা পূর্ণ হয়ে গেছে। আমি শ্বশুরকে বললাম যে আমি আমার বাবার বাড়িতে যেতে চাই, কিন্তু আমার শ্বশুর আমাকে না করে দিয়ে বলল যে, আমার ছেলেও এখন এখানে নেই, তুমিও যদি চলে যাও তাহলে আমি একলা কি করব? তার থেকে যতদিন ও না ফিরে আসে ততদিন এখানেই থেকে যাও, তারপরে না হয় যেও। কথা শুনে আমি বাধ্য হয়ে গেলাম, কেননা আমি তো তাকে কিছু বলতে পারছিলাম না। কিন্তু যে সন্দেহ আমার হৃদয়ে বসে গেছে সেটা কিভাবে যাবে? সেই দিন আবার আমার শ্বশুর খাবার রান্না করলে আমি তাকে বললাম যে আমার একদমই খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু সে জেদ করে আমাকে কিছুটা খাবার খাইয়ে দিল। আবার খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই আমার ঘুম এসে গেল আর আমি বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমার বিছানার কাপড় দুই জায়গাতেই সেই সাদা সাদা চিটচিটে পদার্থ লেগে আছে। আমার রাগ হতে শুরু করলো, তাই আমি ভেবে নিলাম যে আমি আমার স্বামীকে বলেই ছাড়ব। এই কারণে আমি সেই কাপড় খুলে বাথরুমেই ঝুলিয়ে রাখলাম আর ভেবে নিলাম যে এখন এই কাপড়টাকে প্রমাণ হিসাবে আমি আমার স্বামীকে দেখাবো। স্বামী ফিরে এলে আমি সুযোগের অপেক্ষায় থাকতে লাগলাম যে ওকে সত্যিটা বলবো, কিন্তু আমি সুযোগই পাচ্ছিলাম না, কেননা আমার শ্বশুর সমস্ত সময় আমার সাথে সাথেই থাকতো। রাতের বেলা যখন আমার স্বামী ঘরের মধ্যে এলো তখন আমি ওকে ধীর গলায় বলার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে বুকে থামিয়ে দিল যে, তুমি উল্টোপাল্টা চিন্তা করছো, তোমাকে বাবা মেয়ের মতো ভালোবাসে আর তুমি তাকে সন্দেহ করছো। আমি ওকে বিশ্বাস করানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ও আমার কথা বিশ্বাসই করছিল না। শেষ পর্যন্ত আমি কাপড় নিয়ে ওকে দেখিয়ে বললাম যে এটা আমার কথার প্রমাণ, কিন্তু ও নিজের বাবার বিরুদ্ধে কিছুই শুনতে চাইতো না। এই কারণে আমার কোনো কথা শোনার জন্য তৈরি ছিল না। আমি ওকে বিশ্বাস করানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ও রেগে বলল যে, আমার তো এরকম মনে হচ্ছে তুমি আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লাগিয়ে নিজের অন্যায় কাজ লুকানোর চেষ্টা করছো। আমার বাবা রাতের বেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, সে কি করে জানবে যে তার ঘুমানোর পরে বাড়িতে কি হয় আর কি না? আর না জানি তুমি রাতে কাকে ঘরে ডেকে আনো। স্বামীর মুখের এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল আর আমি চিন্তায় পড়ে গেলাম যে এসব আমার সাথে কি হচ্ছে। এরপরে আমাদের দুজনের মধ্যে অনেক লড়াই ঝগড়া হলো আর আমি রেগে মেগে আমার বাবার বাড়িতে চলে গেলাম। 1 মাস পার হয়ে গেছে, ও একবারের জন্য আমার খবর নেয়নি। এখন তো বাড়িতে সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো যে, এতদিন তো তুই আগে কখনো থাকিসনি, তাহলে কি তুই রাগারাগি করে এসেছিস? এখন আমি তাদেরকে কিভাবে বলতাম যে আমার সাথে কি হচ্ছে? খারাপ আমার সাথেই হচ্ছিল, আর এদিকে আমার স্বামী আমার কথা বিশ্বাস করছিল না। কিন্তু আমি বাবা মাকে টেনশনে ফেলতে চাইতাম না, এই কারণে চুপ করে থাকলাম। এখন আমি দেখতে চাইতাম যে এখন কি ধরনের খেলা খেলতে চাইছে জীবন আমার সাথে। আরও কিছুদিন কেটে যাওয়ার পরে আমার শ্বশুর আমাকে নিতে আসলো। সে বলল, মা এতদিন হয়ে গেছে তারপরেও তুমি বাড়ি যাচ্ছ না, এই কারণে আমি তোমাকে নিতে এসেছি। এনার এই ভালোবাসা দেখে আমার বাড়ির লোকেরা খুব খুশি হলো, কিন্তু আমি তো তার সাথে যেতে চাইতাম না, কেননা আমি তো তাকে নিয়েই তার ছেলের সাথে ঝগড়া করে এসেছি। আমার শ্বশুরও হয়তো জানতে পেরে গেছিল যে আমাদের লড়াই ঝগড়া হয়েছে, এই কারণে তিনি আমাকে বললেন যে, মা যা সমস্যা আছে দুজনে বসে সমাধান করে নেবে, এভাবে রেগে এখানে বসে থাকলে কোনো সমস্যারই সমাধান হবে না। তিনি বুঝিয়ে শুনিয়ে আমাকে নিজের সাথে নিয়ে গেলেন। আমি খুব অসহায় হয়ে গেছিলাম, কারণ আমি বাড়ির লোকেদের কিছু বলতেও পারছিলাম না। এই কারণেই আমায় তার সঙ্গে যেতে হলো। আমি শ্বশুরবাড়িতে ফিরে এলাম, কিন্তু আমার স্বামীর ব্যবহার আমার সাথে ঠিক ছিল না। সে আমাকে বুঝিয়ে দিল যে, যে মানুষটার উপরে তুমি সন্দেহ করেছিলে সেই তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছে, না হলে তো আমি কখনোই তোমাকে ফিরিয়ে আনতাম না। আমার কোনো ভুল না থাকার পরেও আমাকে তার সামনে লজ্জিত হতে হয় আর ক্ষমাও চাইতে হয়। অনেক কষ্টে আমার সব কিছু ঠিক হলো, তাই এখন আমি চুপ থাকতে লাগলাম। নিজের স্বামীর সাথেও এই ব্যাপারে কোনো কথা বলতাম না, কিন্তু আমার শ্বশুরের রুটিন সেই একই ছিল। সে খাবার রান্না করতে থাকতো আর তার তৈরি খাবার খাওয়ার পরেই আমার ঘুম এসে যেত। আমি বুঝতে পারতাম না যে আমি কি করব। আমি যতই চেষ্টা করতাম না কেন আমার ঘুম এসেই যেত। আমি কারোর সাথে এই কথা বলতেও পারতাম না, আমি কষ্ট শেয়ার করতে পারতাম না। জীবন অদ্ভুত হয়ে গেছিল। আমি জীবন নিয়ে যা কখনো স্বপ্নেও চিন্তা করিনি, জীবন সেই রকমই হয়ে গেছিল। এখন আমার নিজের থেকেই নিজের ঘৃণা আসতে শুরু করেছিল। আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। জীবন এভাবেই কাটছিল, আর আমার শ্বশুরের আমার অভ্যাসের আইডিয়া হয়ে গেছিল। এই কারণে এখন সে আমার সাথে খুব বেশি কথা বলতো না, কিন্তু খাবার রান্না করার ব্যাপারটা সেই রকমই চলছিল।
আর সত্যি তো এটাই ছিল যে আমার শ্বশুরের হাতের রান্না খুব টেস্টি হতো। যে আমার শ্বশুরের হাতের রান্না করা খাবার একবার খেয়েছে সে তার খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকতো। কিন্তু আমার তো এখন তার খাবার খেতেও ঘৃণা করতো, কিন্তু জীবিত থাকার জন্য খাবার খেতেই হতো। 3 জন লোকের বাড়িতে নিজের জন্য আলাদা করে খাবারও বানাতে পারতাম না। কিন্তু ওই যে কথায় বলে না, যখন মানুষ একদম অসহায় হয়ে পড়ে তখন উপরওয়ালা সেখান থেকে কোনো রাস্তা অবশ্যই দেখিয়ে দেন, যেটা মানুষের চিন্তাভাবনারও বাইরে। আমার সাথেও এরকম কিছু হলো। একদিন আমি বাজার থেকে কিছু জিনিস আনতে গেছিলাম। সেখানে আমার এক অনেক পুরনো বান্ধবীর সাথে দেখা হলো, যে আমার সাথে কলেজে পড়তো। বিয়ের পরে ও অন্য শহরে চলে গেছিল, কিন্তু নিজের স্বামীর ট্রান্সফারের কারণে এখন এই শহরে ফিরে এসেছে। আর একদিন বাজারে কেনাকাটার সময় হঠাৎই ওর সাথে দেখা হয়ে গেল। এতদিন পরে দেখা হওয়ার কারণে নিজের বান্ধবীর সঙ্গে খুশি মনে কথা বললাম, আর একে অপরের সঙ্গে দেখা করার প্রোগ্রাম বাড়াতে লাগলাম। আমাদের একে অপরের বাড়িতে আসা যাওয়া শুরু হয়ে গেল। ও 2-1 বার আমাদের বাড়িতে এসেছিল। তখন ও আমার প্রতি আমার শ্বশুরের ব্যবহার দেখে প্রশ্ন করল যে, কী ব্যাপার, তোর প্রতি তোর শ্বশুরের ব্যবহার এরকম কেন? তখন আমি ওকে সমস্ত কথা বলে দিলাম যে আমার সাথে এই সব কিছু হচ্ছে। প্রথমে তো ও খুব অবাক হলো, তারপরে ও আমাকে কথা দিল যে ও এই ব্যাপারে আমার সাহায্য করবে। এরপরে একদিন যখন আমার স্বামী প্রতিবারের মতো অন্য শহরে কাজের খোঁজে গেল, তখন আমার শ্বশুর আবার খাবার রান্না করলেন। সেই খাবার খাওয়ার সাথে সাথেই আমি কিছুটা খাবার নিজের প্লেট থেকে সরিয়ে লুকিয়ে রাখলাম। সেদিনও আমার সাথে সেটাই হলো যেটা সব সময় হতো। আমি আবার কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন আমি ওই খাবার আমার বান্ধবীকে দিয়ে দিলাম, কেননা ওর স্বামী একজন বিজ্ঞানী। এই কারণে সে এই খাবার চেক করার জন্য নিজের ল্যাবে নিয়ে গেল। টেস্টের পরে সেটাই হলো যেটা আমি সন্দেহ করেছিলাম। সেই খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল। এটাই কারণ ছিল আমার খুব তাড়াতাড়ি ঘুম এসে যেত। একবার তো আমি ভেবে নিয়েছিলাম যে নিজের স্বামীকে এই টেস্টের রেজাল্ট দেখিয়ে দেব, কিন্তু তারপরে আমার ভয় হতে লাগলো যে সে হয়তো বলবে যে তুমি আমার বাবার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছ, আর এইবার হয়তো ও আমাকে নিজের জীবন থেকে বেরিয়ে করে দেবে। এই ভয়েই আমি নিজের মুখে তালা লাগিয়ে নিয়েছিলাম। এরপরে আরেকদিন যখন আমার স্বামী বাড়িতে ছিল না, তখন আবার আমার শ্বশুর খাবার রান্না করলো। কিন্তু এবার আমি আমার বান্ধবীর বুদ্ধিতে সেই খাবার খেলাম না, আর এমন নাটক করতে লাগলাম যেন আমি সেই খাবার খেয়ে নিয়েছি আর নিজের ঘরে ঘুমাতে যাচ্ছি। এরপরে আমি গিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ আমি দেখতে চাইতাম ঘুমানোর পরে আমার সাথে কি হয়। সবেমাত্র আমার ঘুমানো কিছু সময় হয়েছিল, তখনই আমার ঘরের দরজা খুললো দেখে আমার তো গায়ের রোম দাঁড়িয়ে গেল। কিন্তু তবুও আমি চুপচাপ শুয়ে থাকলাম, কেননা আজকে আমি সমস্ত রহস্যের উপর থেকে পর্দা সরাতে চাইতাম। আমি দেখতে চাইতাম আমার শ্বশুর আমার ঘরে এসে কি করেন। আমি মনে মনে ভেবে নিয়েছি যে যদি সে কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করে তাহলে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দেব। কিন্তু তারপরেই আমার মাথায় এলো, যদি আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দেই তাহলে কেউই আমার কথার উপরে বিশ্বাস করবে না। তাই এখন আমার নিজের উপরে রাগ হতে লাগলো যে আমি কেন এই রহস্য থেকে পর্দা উঠানোর জন্য ফোনের রেকর্ডিং চালু করে রাখার ব্যবস্থা করে রাখিনি। তাহলে এই সমস্ত কিছু রেকর্ড হয়ে যেত। যাই হোক, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন আমায় এটা দেখতে হবে যে আমার শ্বশুরের পরের চাল কি হয়। এই কারণে আমি চুপচাপ শুয়ে থাকলাম। যখন তার বিশ্বাস হয়ে গেল যে আমি ঘুমিয়ে গেছি, তখন সে আমার কাছে এসে বসে পড়ল। কিন্তু না জানি কেন তার হয়তো এই জিনিসটার উপরে সন্দেহ হয়ে গেছিল যে আমি হয়তো জেগে আছি। তাই সে আমার পাশে এসে বসেই রইল। তারপরে কিছুক্ষণ বসে থেকে সেখান থেকে চলে গেল। এখন আমার কাছে নিজেকে নিরপরাধ প্রমাণ করার কোনো জিনিসই রইল না। এই কারণে আমি আমার স্বামীকেও কিছু বলতে পারছিলাম না। পরের দিন দিনের বেলা আমি নিজের বন্ধুকে ফোন করে সমস্ত কথা ওকে বলে দিলাম। ও এসব কিছু শুনে খুব টেনশনে পড়ে গেল আর আমাকে বলল, তোকে এই সমস্ত কিছু নিজের স্বামীকে বলতে হবে। কিন্তু আমার ভয় আমার উপরে চেপে বসে গেছিল, আর আমি নিজের স্বামীকে কিছুই বলতে পারতাম না। এসব কারণে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার বান্ধবী আমার সাহায্য করলো আর বলল যে এই ব্যাপারে ও নিজেই আমার স্বামীর সঙ্গে কথা বলবে। তাই একদিন সুযোগ বুঝে ও আমাদের দুজনকে খাবার জন্য নিমন্ত্রণ করলো। সেখানে গেলে ও যখন আমার স্বামীর সঙ্গে এই কথা বলা শুরু করলো, তখন আমার স্বামী এই কথা শুনেই রেগে উঠে দাঁড়িয়ে গেল। আমার স্বামী আমার বান্ধবীর উপরে বিরক্ত হয়ে গেছিল, কিন্তু যখন বান্ধবী খুব শান্ত স্বরে বলল, তুমি এই জিনিসটা অন্তত শোনো, যদি আমার কথা ভুল হয় তাহলে তুমি একে ছেড়ে দিও, আর যদি এই কথাটা সত্যি প্রমাণ হয় তাহলে তুমি যা চাও করতে পারবে। আমি নিজের জীবন বাজি রেখে নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য তৈরি হয়ে গেছিলাম। আমার বান্ধবী বলল, এখন আমাদের এমন কিছু করতে হবে
যেটা আমার শ্বশুর যেন কোনো মতেই জানতে না পারে আর তার মুখোশ খুলে যায়। আমার বান্ধবী আমার স্বামীকে সেই রিপোর্টটাও দেখালো যেটা খাবারের উপরে বানানো হয়েছিল। হয়তো এই কারণে আমার স্বামী এই সব করার জন্য রাজি হয়। প্রায় 1 সপ্তাহ পরে আমার স্বামী নিজের বাবাকে বলল যে ওকে কোনো প্রয়োজনীয় কাজের জন্য অন্য শহরে যেতে হবে। আমার শ্বশুর এটা শুনে খুব খুশি হয়ে গেল আর সে বলল, যা ভালোভাবে কাজ খুঁজে তারপরে আসবি। আমার স্বামী বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেল, কিন্তু সে অন্য শহরে না গিয়ে নিজের এক বন্ধুর বাড়িতে চলে গেল। রাতের বেলা প্রতিদিনের মতো আমার শ্বশুর খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। তখন সুযোগ বুঝে চুপচাপ আমার স্বামী বাড়িতে চলে এলো আর ঘরের মধ্যে লুকিয়ে বসে রইল। আমার শ্বশুর কিছুই বুঝতে পারেনি। এরপরে আমি চুপচাপ খাবার খেলাম, যদিও আমি জানতাম যে খাবার খাওয়ার পরেই আমার ঘুম এসে যাবে। কিন্তু আজকে যেহেতু আমার স্বামী ঘরে উপস্থিত থাকবে, এই কারণে আমার কোনো ভয় ছিল না। তাই আমি পেট ভরে খাবার খেলাম। প্রতিবারের মতো আমার ঘুম এসে গেল আর আমি ঘরের মধ্যে এসে স্বামীকে বললাম যে আমি খাবার খেয়ে নিয়েছি, এখন আমার খুব ঘুম পাচ্ছে, যা কিছু করার তোমাকেই করতে হবে। কথা বলে আমি বিছানায় শুয়েই ঘুমিয়ে গেলাম। রাতের বেলা কি হয়েছে কিছুই বুঝতে পারিনি, কিন্তু যখন সকালবেলা উঠলাম তখন দেখলাম আমার শ্বশুর আর স্বামী দুজনেই বাড়িতে নেই। আমি জানতাম না যে তারা কোথায়। অনেকক্ষণ পরেও যখন তারা দুজন বাড়িতে ফিরে এলো না, তখন আমি টেনশনে পড়ে গেলাম। আমি দুজনের নম্বরেই ফোন করলাম, কিন্তু তাদের দুজনেরই নম্বর বন্ধ বলছিল। আমার জন্য এইসব কিছু খুব ভয়ানক হতে পারত, কিন্তু আমি জানতাম না যে তারা দুজন কোথায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি আমার বান্ধবীকে ফোন করলাম আর ওকে সমস্ত কথা জানালাম। ও আমাকে সান্ত্বনা দিল, কিন্তু সন্ধ্যা অবধি এই দুজনের কোনো খবরই পাওয়া গেল না। এই কারণে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমার নিজের উপরে রাগ হচ্ছিল যে আমি আজকে কেন খাবার খেয়েছিলাম। যদি আজকে খাবার না খেতাম তাহলে অন্তত আমি জানতে পারতাম যে রাতের বেলা বাড়িতে হয়েছেটা কি। কেননা আজকে প্রতিবারের মতো আমার কাপড়ে সেই নোংরা লেগেছিল না। আমি খুব বেশি অস্বস্তিতে পড়ে গেলাম যে এমন কি হয়ে গেছে। সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, কিন্তু আমার স্বামী আর শ্বশুরের কোনো খবরই ছিল না। এসব কথা শুনে আমার বান্ধবী আমাকে বারবার বলতে লাগলো যে তোর পুলিশে রিপোর্ট করা উচিত। কিন্তু আমি টেনশনে ছিলাম যে আমি পুলিশের লোকেদের কিভাবে বলবো যে এই দুজন বাড়ি থেকে কেন আর কিভাবে গায়েব হয়েছে। এই কারণেই আমাকে অপেক্ষা করতে হলো। এই ঘটনার পরে 2 দিন পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামী আর শ্বশুরের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে নিজের ভাইকে ফোন করে সমস্ত কথা বলতে হলো। যখন আমার ভাই বাড়িতে এলো আর ও সমস্ত কথা জানতে পারলো, তখন ও আমাকে খুব গাল দিল যে তুই এই কথাটা আগে কেন বলিসনি। ওর অনেক বন্ধু পুলিশে ছিল, ও ওদের একজনকে ভরসা করে তাকে সমস্ত কথা বলল। পুলিশের নিজস্ব খবরই থাকে। পুলিশ নিজের কাজ করলো আর না জানি কিভাবে ফোন ট্রেস করে খুঁজলো, আর রাতের মধ্যে আমার স্বামী আর শ্বশুর দুজনকেই পেয়ে গেল। কিন্তু যখন পুলিশ তাদের খুঁজে পায় তখন আমার স্বামী অজ্ঞান অবস্থায় ছিল আর আমার শ্বশুর পাগলের মতো অদ্ভুত আচরণ করছিল, যেন তার মাথা নিজের কন্ট্রোলে নেই। এই সব কিছু দেখে আমি খুব ভেঙে পড়েছিলাম। ভাই আমাকে সামলালো আর তাদের তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেল। যখন ও তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেল তখন জানা গেল যে আমার স্বামীকে অজ্ঞানের ওষুধ দেওয়া হয়েছিল। পুলিশ নিজের কাজ করে ফিরে চলে গেছে। এখন আমাকে এটা জানতে হতো যে এই সব কিছু কীভাবে হয়েছে আর কেন হয়েছে। আমি সেই দুজনকে সরাসরি প্রশ্ন করলাম যে এই সব কিছু কীভাবে হয়েছে। তখন আমার স্বামী বলল যে যখন তুমি বলে ঘুমিয়ে গেলে তার কিছুক্ষণ পরেই বাবা ঘরের মধ্যে এলো। তার অদ্ভুত অবস্থা দেখে আমার ভয় অনুভব হলো। এরপরে যখনই সে তোমার বিছানার কাছে এলো আমার সহ্য হলো না আর আমি তাকে জোরে আওয়াজ দিলাম। সে আমার আওয়াজ শুনে টেনশনে পড়ে গেল। আমি তাকে আর কিছু বলতাম তার আগেই আমার এরকম অনুভব হলো যেন আমার ঘরে অন্য কেউ আছে। এর আগে আমি তাকে ঘুরে দেখতাম, আমার ঘাড়ের কাছে কিছু একটা ফোটার মতো অনুভব হলো আর এরপরেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে কি হয়েছে কিছুই জানি না। এরপরে আমি শ্বশুরকে জিজ্ঞেস করলাম, আপনিই বলুন এই সব কী, কেননা এখন এই কাহিনীটা একমাত্র আপনিই জানেন। তিনি আমাকে বললেন, না আমি নিজেই জানতাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি শুধু টেনশনে ছিলাম যে বিয়ের 4 বছর হয়ে গেছে, কিন্তু তোমার আর আমার ছেলের এখনও কোনো সন্তান হচ্ছে না। তুমি আমার মেয়ের মতো, তাই আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলতেও পারছিলাম না। তাই আমি একবার আমার বন্ধুদের মধ্যে বসে এই কথাটা প্রকাশ করেছিলাম। তখন আমার বন্ধু বলেছিল যে একজন ডাক্তার আছে যে কবিরাজিও করে, তার কাছ থেকে যদি ওষুধ এনে নিজের বৌমাকে দিস তাহলে ওর সন্তান হয়ে যাবে। আমি তো শুধু তোমাদের সন্তানের জন্য সেই লোকের কাছে গিয়েছিলাম, আর যেরকম যেরকম সে বলতে থাকতো আমি সেরকম সেরকম করতে থাকতাম। সে বলেছিল যে ঘুমের ওষুধ খাবারের মধ্যে মিশিয়ে দেবে। তারপরে সে আমাকে আলাদা আলাদা কাজ করতে বলতে থাকতো।
কখনো কখনো তোমার উপরে কিছু ওষুধ ছিটিয়ে দিতে বলতো, আবার কখনো কখনো তোমার হাত দিয়ে মুরগি বলি পায়রা বলি দেওয়াতে বলতো। যেহেতু তুমি অজ্ঞান থাকতে তাই তোমার হাত ধরে এই কাজ করতাম। এছাড়াও আরও যে অদ্ভুত অদ্ভুত জিনিস আমাকে বলতে থাকতো, আমি আমার ছেলের সন্তানের খুশির জন্য করতে থাকতাম। কখনো কখনো আমার এরকম মনে হতো যে আমার কন্ট্রোল অন্য কারো হাতে, আর তাই আমি এইসব কিছু করতে চাইতাম না, কেননা আমার নিজেরও সন্দেহ হচ্ছিল। যে রাতে আমার ছেলে আমাকে আওয়াজ দিল সেই রাতেই শেষ কাজ ছিল। আমার ছেলে যখনই আমাকে আওয়াজ দিল আমি ঘাবড়ে গেলাম, আর তারপরেই আমার এরকম মনে হলো যেন আমার কন্ট্রোল নিজের হাতে নেই, অন্য কারো হাতে। এরপরে আমার কিছুই মনে নেই। তাহলে এখন আমার সমস্ত প্রশ্নের জবাব সেই ডাক্তারের কাছেই ছিল। এই কারণে আমি আমার শ্বশুর আর স্বামীকে নিয়ে সেই ডাক্তারের কাছে চলে গেলাম। আমার ভাইও তার নিজের পুলিশ বন্ধুকে এই সমস্ত ঘটনা বলে দিয়েছিল, তাই আমরা সেখানে পৌঁছানোর আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করলো। তখন সে বলল যে সে কোনো ডাক্তার না, সে শুধু একজন তান্ত্রিক, আর কালা জাদুতে তার কিছুটা বিশেষ জানাশোনা আছে। শিক্ষিত লোকেরা জাদুকরের কাছে আসতে চায় না, এই কারণে সে নিজেকে ডাক্তার পরিচয় দিত। যে রাতে আমার স্বামী আমার ঘরে ছিল সেদিন তার শেষ রাত ছিল, তাই সে নিজেও ঘরের মধ্যে উপস্থিত ছিল। সে আরও বলল যে শেষ মন্ত্রের মাধ্যমে সে আমার আত্মাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিত। কিন্তু হয়তো আমার আর আমার স্বামীর কপাল ভালো ছিল, এই কারণে উপরওয়ালা আমাদের শেষ সময়ে সাহায্য করেছিল, আর আমার স্বামী এই জঘন্য জায়গা থেকে বেঁচে গেছিল। আমার শ্বশুর আর স্বামীকে সেই তান্ত্রিক সাথে নিয়ে গেছিল, কারণ সে তাদের বলি দিতে চাইতো, যাতে যে কাজ তার অসম্পূর্ণ থেকে গেছিল সেটা পূরণ করতে পারে। এই কারণেই বলা হয় যে চোখে যা দেখা যায় তার সব কিছু সত্যি হয় না, আর খারাপ কাজ যদি ভালো উদ্দেশ্য নিয়েও করা হয় তাহলেও তার ক্ষতি হয়। তাই আমাদের এই সব ভণ্ড লোকেদের থেকে সবসময় দূরে থাকা উচিত। ধন্যবাদ বন্ধুরা।